বিশ্বকাপে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো এশিয়ার জায়ান্ট সাউথ কোরিয়াকে হারালো 1-0 গোলে। কাল হাইতি পরীক্ষায় নামবে ব্রাজিল, খেলবেন না নেইমার। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়, এক বছরে আমানত বেড়েছে 41%। পাচার রোধ ও অর্থ ফেরাতে সরকারকে কঠোর হওয়ার তাগিদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী, সর্বোচ্চ ব্যবস্থা নেয় নিরাপত্তার শঙ্কা দেখছেন না ডিএমপি। মন্ত্রিসভায় পাবলিক পরীক্ষা আইন পাস, জানালেন মন্ত্রী। শিক্ষার উন্নয়নে চলছে 18,000 কোটি টাকার প্রকল্প। এবং শান্তি চুক্তির পর ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র। হরমুজ খুলে দেওয়ার উদ্যোগ, জাহাজ চলাচলে দ্রুত অনুমতি দেওয়ার ঘোষণা তেহরানের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে মেক্সিকো। গ্রুপ এ ম্যাচে এশিয়ার জায়ান্ট সাউথ কোরিয়াকে 1-0 গোলে হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচের শুরুতে সমান তালে লড়াই চালিয়ে যায় দুই দল, তবে একাধিক আক্রমণ করলেও প্রথমার্ধের গোলের দেখা পায়নি কেউই। বিরতি থেকে ফিরে দাপট দেখাতে থাকে সন হিউন মিনরা, কিন্তু ম্যাচের 50 মিনিটে উল্লাসে মাতে স্বাগতিক দর্শকরা। লুইস রোমোর গোলে এগিয়ে যায় মেক্সিকো। পরে বাকি সময়ে আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি সাউথ কোরিয়া। 1-0 গোলের জয় তুলে নেয় মেক্সিকো। সঙ্গে আগের ম্যাচে 2-0 জয়ে সবার আগে সেরা 32-এ জায়গা করে নেয় স্বাগতিকরা। সাউথ কোরিয়া মেক্সিকো ম্যাচের আগের দিনের অনুশীলনে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। সন হিউং মিনদের প্র্যাকটিসে হঠাৎ দেখা গেল ড্রোন, যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে সবার মনে। পরে সেই ড্রোনটি ভূপাতিত করে মেক্সিকো পুলিশ। তবে এমন ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। আরো জানাচ্ছেন এস.এম. ইকবাল। বিশ্বকাপ শুরু হয়ে গেছে এক সপ্তাহেরও বেশি সময়, তবে এবারের বিশ্বকাপকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। গ্রেটেস্ট শো অন আর্থের এই আসর শুরু হওয়ার আগ থেকে সবচেয়ে আলোচিত যে বিষয়টি ছিল সেটি হচ্ছে নিরাপত্তা। মেক্সিকোতে যেই ঘটনা ঘটে গেল, তারপরে এই নিরাপত্তাটা যেন অনেক বড় করে একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিল এবারের আসরকে ঘিরে। এবারের বিশ্বকাপে এশিয়ার অন্যতম ফেভারিট দক্ষিণ কোরিয়া। এই দক্ষিণ কোরিয়া স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচটি খেলছে। এই ম্যাচে মাঠে নামার আগে দক্ষিণ কোরিয়া যখন অনুশীলনে নামে, তখন তাদের সঙ্গে ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। তারা গুয়াদালাহারায় যেখানে অনুশীলন করছিল, সেখানে উড়ে আসে অপ্রত্যাশিত আনরেজিস্টার্ড একটি ড্রোন, যেটি নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে হয়তোবা সন হিউন মিনদের উপর এই ড্রোন থেকে হামলা করার একটা অপচেষ্টা করা হয়েছিল। যদিও তাৎক্ষণিকভাবে সেই ড্রোনটি ডিটেক্ট করতে সক্ষম হয় সেখানকার নিরাপত্তা রক্ষী বাহিনী বা যেখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, এবং সেই ড্রোনটি ভূপাতিত করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের মতো একটা আসরে যেখানে ফুটবলাররা অনুশীলন করেন, যেখানে হচ্ছে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেখানে আনঅথরাইজড বা আনআইডেন্টিফাইড একটি ড্রোন কিভাবে এলো? যদিও এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বা বিচার বিশ্লেষণ চলছে, গোয়েন্দা সংস্থা যেগুলো রয়েছে মেক্সিকোর সবাই চেষ্টা করছে যে আসলে এটা কি কোনো সন্ত্রাসী হামলার অপতৎপরতা নাকি ভুলবশত চলে আসছে, সেটি কিন্তু তারা ফাইন্ড আউট করার চেষ্টা করছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত সেখান থেকে নেগেটিভ কোনো কিছু না আসুক, সেটাই হচ্ছে আসলে সকলের প্রত্যাশা। তবে শুধু মেক্সিকোর এই ইনসিডেন্ট নয়, আমরা যেমনটা জানি আজতেকা স্টেডিয়ামের ভেতরে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান চলছিল এবং বাইরে কিন্তু বিক্ষোভ চলছিল। অর্থাৎ বিশ্বকাপের শহরে বিশ্বকাপ নিয়েই কিন্তু সে দেশের নাগরিকরা বিভিন্ন সময় বিক্ষোভ করেছে। শুধু মেক্সিকো নয়, যুক্তরাষ্ট্রেও এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমরা এর আগে কানসাস ছিলাম, সেই কানসাসে ইংল্যান্ড জাতীয় দল যেখানে অনুশীলন করছিল, তার মাত্র 4 থেকে 5 মাইল ব্যবধানে সেখানে কিন্তু গোলাগুলির ঘটনা ঘটে। সুতরাং আজকে যে ঘটনাটা গুয়াদালাহারায় ঘটে গেছে, সেটা নিয়ে নিশ্চয়ই বিশ্বকাপের আয়োজক দেশ তারা নিশ্চয়ই সেটা কনসার্নে নেবেন, এবং এরকম অপ্রত্যাশিত কোনো কিছু যাতে বিশ্বকাপের রংকে বর্ণিল করার বদলে যাতে হচ্ছে ম্যারমেরে করে না তুলে, বিশ্বকাপের রংকে যাতে হচ্ছে বিশ্বকাপ যাতে প্রশ্নবিদ্ধ না হয়, নিশ্চয়ই সেই বিষয়গুলো খেয়াল রাখবেন আয়োজকরা। যুক্তরাষ্ট্র থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ।
লিওনেল মেসির পর বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন কানাডার জনাথন ডেভিড। তার নৈপুণ্যে কাতারকে ৬-০ গোলে হারিয়েছে কানাডা। এছাড়া রোমাঞ্চকর ম্যাচে বড় জয় পেয়েছে সুইজারল্যান্ড। ইয়োহান মানজাম্বির জোড়া গোলে বসনিয়াকে ৪-১ গোলে হারিয়েছে সুইসরা। এর আগে সাউথ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র ম্যাচে হয় ১-১ গোলের ড্র। এবারের বিশ্বকাপে প্রথম ও একমাত্র হ্যাটট্রিক লিওনেল মেসির পায়ে। তবে একমাত্র থাকার রেকর্ডটা বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না লিও। একদিন বাদই তার পাশে নাম লেখালেন কানাডার জনাথন ডেভিড। সঙ্গে গোল বন্যায় ভেসে গেল কাতার। নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডার শুরুটা মেরমেরে হলেও ১৬ মিনিট পর বদলে যায় ম্যাচের চিত্র। কাইল লারিনের পায়ে আসে ম্যাচের প্রথম গোল। পরে জনাথন ডেভিডও দেখাতে শুরু করেন তার নৈপুণ্য। ২৯ মিনিটে ব্যবধান করেন ২-০। ৩৩ মিনিটে হুম্মাম আহমেদের লাল কার্ডে ১০ জনে পরিণত হয় কাতার। বিরতিতে যাওয়ার আগে আরও এক গোল কানাডার। দ্বিতীয়ার্ধে নেমে আরও বেহাল দশা মধ্যপ্রাচ্যের দলটির। ৫৩ মিনিটে আবারও লাল কার্ড। ৯ জনের দলকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে কানাডা। ৬৪ মিনিটে নাথান সালিবা স্কোর নিয়ে যান ৪-০-তে। চাপে পড়ে ৭৫ মিনিটে আত্মঘাতী গোল কাতারের জালে। আর যোগ করার সময় বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো হ্যাটট্রিক পূর্ণ করেন জনাথন ডেভিড। বসনিয়া সুইজারল্যান্ড ম্যাচও ছড়িয়েছে রোমাঞ্চ। ৭৩ মিনিট পর্যন্ত নিস্তব্ধতা, স্টেডিয়ামে চাপা উত্তেজনা। কোনো দলই পাচ্ছিল না গোলের দেখা। কিন্তু এক পরিবর্তনে বদলে যায় ম্যাচের গল্প। ২০ বছর বয়সী ইয়োহান মানজাম্বি বদলি হিসেবে নেমেই কয়েক মিনিটের মধ্যেই দেখান ঝলক। বক্সের ভেতর সুযোগ পেয়ে প্রথম ছোঁয়াতে দুর্দান্ত বলিতে জালে বল জড়ান। মূর্তি উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। স্বস্তি সুইস ডাগআউটে। এরপর লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া। সুযোগটা পুরোপুরি কাজে লাগায় সুইজারল্যান্ড। রুবেন বার্গার্সের গোলে ব্যবধান বাড়ে। আর শেষ দিকে মানজাম্বির দ্বিতীয় গোলে ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়। যোগ করার সময় অবশ্য ব্যবধান কমায় বসনিয়া। যদিও এর ৩ মিনিট বাদে গ্রানিত জাকার পেনাল্টিতে ৪-১ গোলে লস অ্যাঞ্জেলেসে দাপটে জয় তুলে নেয় সুইজারল্যান্ড। সঙ্গে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ বিতে জায়গা করে নেয় সবার ওপরে। এর আগে আটলান্টার গরম স্টেডিয়ামে শুরুটা ছিল চেক প্রজাতন্ত্রের দখলে। মাত্র ৬ মিনিটেই দক্ষিণ আফ্রিকার রক্ষণ ভেঙে এগিয়ে যায় তারা। ম্যাচে ফেরার চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছিল দক্ষিণ আফ্রিকা। জেকে বসে হারের শঙ্কা। কিন্তু ৭৩ মিনিটে আসে বিশেষ মুহূর্ত। পেনাল্টি থেকে টোবাহো মোকেওনার স্পট কিকে স্টেডিয়ামে উল্লাস। আর তাতেই ১৬ বছর পর বিশ্বকাপে গোলের স্বাদ পেল তারা। শেষ পর্যন্ত ১-১ ড্র করে গ্রুপে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখে দক্ষিণ আফ্রিকা। তামিম হোসেন, সময় সংবাদ। বিশ্বকাপে কাতারের বিপক্ষে ঐতিহাসিক জয়ে উল্লাসে ভাসছে কানাডা। এই জয় দেশের ফুটবলের নতুন জাগরণ হিসেবে দেখছেন সমর্থকরা। বিশ্বাস, এবারের বিশ্বকাপে আরও চমক দেখাবে দল। কানাডা থেকে ভক্তদের উন্মাদনার খবর জানাচ্ছেন রাশেদ লিমন। অবিশ্বাস্য, অকল্পনীয়। ইতিহাস গড়া শব্দের ভান্ডারে যত বিশেষণই থাকুক না কেন, কানাডার এই জয়কে পুরোপুরি ব্যাখ্যা করা কঠিন। বিশ্বকাপের মঞ্চে নিজেদের ঘরের মাঠে প্রথম জয়, তাও আবার ৬-০ গোলের দাপুটে ব্যবধানে। এ যেন শুধু ৩ পয়েন্ট অর্জন নয়, বরং বছরের পর বছর ধরে লালিত এক স্বপ্নের বাস্তব রূপ। তাই তো উৎসবের জোয়ার, শহর জুড়ে উৎসবের আবহ। সমর্থকদের চোখে আনন্দ, কণ্ঠে বিজয়ের গান। প্রত্যাশা ছিল, কিন্তু প্রাপ্তি যেন তারও বহুগুণ বেশি। দিনটি হয়ে থাকলো কানাডিয়ান ফুটবলের এক সোনালী অধ্যায়। অসাধারণ একটি ম্যাচ দেখলাম আমরা। Canada wins for the next one too. Very interesting here. Enjoy a lot in Canada. এর আগে বিশ্বকাপের ইতিহাসে জয়ের স্বাদ পায়নি স্বাগতিক দেশটি। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ৭ ম্যাচে তাদের গোল ছিল মাত্র ৩টি। কিন্তু এবার যেন সব হিসেব নিকেশ উল্টে দিল জেসি মার্সের শিষ্যরা। ৫-০ গোলে জিতছে এবং আমরা সেকেন্ড রাউন্ডে যাচ্ছি। ফাটাফাটি বেস্ট জিনিস এবার। এই গ্রুপের সমীকরণ এখন নতুন করে লিখতে হচ্ছে। বাস্তবতা বলছে ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন হাতছোঁয়া দূরত্বে থাকা এক বাস্তব সম্ভাবনা। এমন একটি জয় নিঃসন্দেহে কানাডাকে দ্বিতীয় রাউন্ডের জন্য কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেল। আর মাত্র একটি ম্যাচ, তারপরে হয়তো নতুন এক ইতিহাস লিখবে উত্তর আমেরিকার এই দেশটি। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা।
এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশের জমা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় 41%। এ সময়ে দেশের বিভিন্ন ব্যাংকে রাখা তহবিল বাড়লেও কমেছে ব্যক্তি মালিকানাধীন অ্যাকাউন্টে রাখা অর্থের পরিমাণ। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে উদ্বেগের কোনো কারণ দেখছেন না অর্থনীতিবিদরা। তবে শুধু সুইজারল্যান্ড নয়, বিভিন্ন দেশে ব্যক্তি পর্যায়ে রাখা অর্থের উৎস খতিয়ে দেখা যেতে পারে বলে মনে করেন তারা। অর্থের উৎস না খোঁজা, তথ্য গোপন রাখা, এমন নানা ধারণার পাশাপাশি লাভজনক হওয়ায় আমানত রাখতে বিভিন্ন দেশের নাগরিক ও প্রতিষ্ঠানের পছন্দের তালিকার শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর অন্যতম সুইস ব্যাংক। সেই সুইজারল্যান্ডের ব্যাংকেই গেল জাতীয় নির্বাচনের আগে 2025 সালে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় 41% বেড়ে দাঁড়িয়েছে 83,42 লাখ সুইস ফ্রাতে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 12,678 কোটি টাকা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিদেশি ব্যাংকে অর্থ রাখার পরিমাণ বাড়তেই পারে, এমনটা মনে করলেও হঠাৎ কেন এত বেশি বাড়লো তা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এই প্রশ্ন কিন্তু সরাসরি করাই যায় যে আমি সুইস ব্যাংকে শুধু তথ্য নিচ্ছি কেন, আমি তো অন্য অনেক বড় বড় দেশের বড় বড় ব্যাংকে কি পরিমাণ ডিপোজিট আমাদের বেড়েছে, কি পরিমাণ আমাদের বাংলাদেশিদের টাকা বেড়েছে, সেই তথ্যগুলো পাশাপাশি আনলে না সার্বিকভাবে মানুষ চিন্তা করতে পারে যে সেটা ব্যাংকের টাকা হোক, ইন্ডিভিজুয়ালের টাকা হোক, সেই অ্যামাউন্টটা কত। সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য, গত বছর সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে রাখা বাংলাদেশিদের মোট আমানতের 98.6%ই বিভিন্ন ব্যাংকের তহবিল। 2024 সালে যা ছিল 97.8%। বিপরীতে ব্যক্তি শ্রেণীর অ্যাকাউন্টে জমার পরিমাণ প্রায় 10% কমে নেমেছে 1,14 লাখ সুইস ফ্রাতে। শুধু সুইজারল্যান্ডে নয়, ব্যক্তি পর্যায়ে বিভিন্ন দেশে রাখা অর্থের উৎস খুঁজে দেখা যেতে পারে বলেও মনে করেন তারা। যে এর বড় অংশই ব্যাংকের টাকা, এটা ব্যাংকের এটা অস্বাভাবিক কোনো ফিগার বলে আমি মনে করছি না অন্তত, বাট যেহেতু জামটা একটু অস্বাভাবিক মনে হয়, সেখানে খতিয়ে দেখার জায়গা আছে। তথ্য বলছে এর আগে বাংলাদেশিরা সর্বোচ্চ 87,11 লাখ সুইস ফ্রা রেখেছিল সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে। MS আরিফিন। মন্ত্রিসভায় পাবলিক পরীক্ষা আইন পাশ হয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী। বলেন, কারিগরি শিক্ষা খাতকে এগিয়ে নিতে 18,000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে রোটারি ক্লাব আয়োজিত এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। বলেন, আগামী দিনে রাজনীতি করতে হবে অন্যের জন্য, নিজের জন্য রাজনীতি যারা করবেন জুলাই তাদের জন্য বড় শিক্ষা বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। পুরো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান তিনি। পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980-তে উনি এই পাবলিক পরীক্ষা অ্যাক্ট করেছিলেন। কত সুন্দর রুল ওই সময়, চিন্তা করতে পারেন। আজকে এসে আমি কি এটা চেঞ্জ করলাম, জাস্ট এটা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে। ডিজিটাল কোনো সাজার ব্যবস্থা নেই, যদি কেউ ডিজিটালি নকল করে এটা সাজার ব্যবস্থা নেই। স্টিল টেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদের জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। বেলা 10:30টায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজনৈতিক নেতাকর্মী এবং অসংখ্য গুণীগ্রাহী। পরে মরহুমের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হারুনুর রশিদ। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের 5 বারের সংসদ সদস্য ছিলেন তিনি। শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। সততা, নিষ্ঠা, দলের প্রতি আনুগত্য, গণতন্ত্র পুনরুদ্ধার তথা গণতন্ত্র রক্ষার জন্য তিনি ছিলেন পাহাড় সমান ব্যক্তিত্ব। আপাত মস্তক একজন সৎ মানুষ, বিজ্ঞ মানুষ, প্রজ্ঞাবান মানুষ ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সত্যিকারের জনপ্রতিনিধি ছিলেন জনাব হারুনুর রশিদ। তার মৃত্যুতে দেশ একজন জাতীয়তাবাদী ঘরানার একজন মহান নেতাকে আমরা হারিয়েছি। মেহেরপুরের সীমান্তে 4 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। এই মুহূর্তে বুড়িপোতা সীমান্তে আছেন সহকর্মী বেনিয়ামিন, সরাসরি যাচ্ছে তার কাছে।
খালপাড়া যে 116 নম্বর আন্তর্জাতিক পিলার রয়েছে সেই পিলারের শূন্যরেখার কাছ দিয়ে 4 জনকে কিন্তু পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। আজ সকালে আসলে সেই 4 জনকে স্থানীয় গ্রামবাসী দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। বিজিবি খবর পেয়ে আসলে তাদেরকে কিন্তু পুশ ইন কিংবা অবৈধ অনুপ্রবেশের যে চেষ্টা সেটি কিন্তু প্রতিহত করে। পরবর্তীতে তাদেরকে ভারত অংশে থাকার জন্য তাদেরকে কিন্তু হুঁশিয়ারি দিলে তারা কিন্তু বাংলাদেশের এপারে এখন আর অবস্থান করে নাই এবং তারা ভারত অংশে কিছুক্ষণ থাকার পরে তাদেরকে ভারত অংশেও কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে যারা যে 4 জন এসেছিল স্থানীয় গ্রামবাসীদের তথ্যমতে সেখানে 1 জন পুরুষ এবং 3 জন নারী ছিলেন এবং তাদেরকে রাতের কোনো এক সময়ে কাঁটাতারের এপারে ঠেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে আসলে বিজিবি সদস্যরা কিন্তু তারা যেন বাংলাদেশে অনুপ্রবেশ না করতে পারে সেজন্য কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছে এবং কিন্তু যে 4 জনকে আসলে পুশিনের চেষ্টা করা হয়েছিল সেই 4 জন কিন্তু তাদেরকে এখন আর দেখা যাচ্ছে না, যেহেতু তারা রাস্তার একটি খাল রয়েছে এবং সেই খালের ওপারে যেহেতু তারা ছিল সেই ক্ষেত্রে আসলে তারা কোথায় আছে এটিও কিন্তু এখনো বিজিবি সদস্যরা জানতে পারছে না এবং বলতেও পারছে না। সে পরবর্তীতে আসলে তাদেরকে খোঁজাখুঁজির চেষ্টা করা হচ্ছে। কেউ ধারণা করছে বিএসএফ হয়তোবা তাদেরকে কাঁটাতারের ওপারে আবারও ফেরত নিয়েছে এমনটি ধারণা করছে। তো সেক্ষেত্রে আসলে বিজিবির যে 6 বিজিবির অধিনায়ক রয়েছেন তিনি জানিয়েছেন যে বিজিবি কোনো ধরনের অনুপ্রবেশ না ঘটে এই জন্য বিজিবি কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা সতর্কতার সাথে কিন্তু তাদের টহল কার্যক্রম চালাচ্ছে এবং গ্রামবাসীর পক্ষ থেকেও কিন্তু আসলে যেন কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটে সেজন্য তারাও কিন্তু বিজিবি সদস্যদের সাথে সহযোগিতা করছে। এই ছিল মেহেরপুরের পুশিন চেষ্টার সর্বশেষ খবর। যুক্ত ছিলাম মেহেরপুরের সীমান্তের খবর দেখছি গ্রহণ করা জমি অর্পিত সম্পত্তি কিনা এমন প্রশ্নে সাংবাদিকদের উপর চড়াও হলেন গাইবান্ধার সাদুল্লাপুরের এসিল্যান্ড। প্রশ্নের জবাব না দিয়ে অফিস ত্যাগ করেন তিনি। তবে প্রকৃত মালিককেই টাকা বুঝিয়ে দেওয়ার দাবি করেছে জেলা প্রশাসন। সোহেল রানার ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। প্রশ্নের উত্তর চাইতেই তেরে এসে গণমাধ্যম কর্মীদের ধাক্কিয়ে ক্যামেরা বন্ধ করার চেষ্টা করলেন এসিল্যান্ড। সাদুল্লাপুরের হাসানপাড়া মৌজায় অর্পিত সম্পত্তি ব্যক্তি মালিকানা দেখিয়ে প্রায় 3 কোটি টাকা উত্তোলন করেছে একটি পরিবার। এ সম্পত্তি অর্পিত কিনা এমন প্রশ্ন করতেই চড়াও হন এই কর্মকর্তা। ঢাকা রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য হাসানপাড়া মৌজায় 1-এর 1 ও 237 বিআরএস খতিয়ানের সাবেক 76 ও 112 হাল দাগে 6.5 শতক জমি অধিগ্রহণ করে সরকার। 2025 সালের 25 নভেম্বর জমি ও স্থাপনা বাবদ 2,80,59,932 টাকা 70 পয়সা জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখা থেকে ছাড় করা হয় পাশের উপজেলা পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যদের অনুকূলে। এই জমির মালিকানা দাবি করে আপত্তি দিয়েছিলেন একই ইউনিয়নের আসাদুল্লাহ ফারুকি। আমরা আইনগতভাবে যেটা প্রাপ্য সেটাই পেয়েছি। এখানে অনেক শত্রুতামূলক থাকতে পারে। খাস হলে তো টাকা পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যেখানে আমি অন্তর্ভুক্ত আছি সেখানে আমাকে কিভাবে মাইনাস করে তারা টাকা দিল একতরফাভাবে এটাও তো আমার বুঝে আসছে না। 2022 সালের 29 ডিসেম্বর সাদুল্লাপুর এসিল্যান্ড এক প্রতিবেদনে নিশ্চিত করেন এই সম্পত্তিতে সরকারের কোনো স্বার্থ জড়িত নেই। আবার 2025 সালের 23 এপ্রিল ধাপেরহাট ইউনিয়ন ভূমি অফিসের আরেক প্রতিবেদনে বলা হয় এই সম্পত্তিতে সরকারি স্বার্থ জড়িত আছে। আপনার এটা খাস জমি কিনা এটা নিয়ে তো আমি মন্তব্য আপনার কাছে করব না। আপনি বুঝেন সাংবাদিক সবকিছু বোঝার পরেও যদি আপনি অন্য অ্যাঙ্গেলে যান তাহলে কিন্তু ওই যে বললাম যে এসিল্যান্ডের কাছে এটা কিন্তু ধরেন ওই আচরণ তখন ওটা চলে আসে। রাজস্বের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক বলছেন নিয়ম মেনে প্রকৃত মালিককে অধিগ্রহণের টাকা পরিশোধ করা হয়েছে। কোনটুকু অর্পিত কোনটুকু ব্যক্তি মালিকানা আমরা সেটুকু দেখেই বিল দিয়েছি। সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদনে বলা হয় সাবেক 76 দাগের 6.5 শতক জমি অর্পিত ক তালিকাভুক্ত, যা বাংলাদেশ গেজেটের 4510 নম্বর পৃষ্ঠার 124 নম্বর ক্রমিকে প্রকাশিত হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।
দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সইয়ের পর হরমুজ প্রণালী স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে দুপক্ষ। তেহরানের বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন। সমঝোতা ঘিরে যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় শুরু হয়েছে 60 দিনের গুরুত্বপূর্ণ আলোচনা পর্ব। বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এই সময়সীমার মধ্যে যুদ্ধ পরবর্তী বিরোধ নিষ্পত্তি, পারমাণবিক ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করার কথা রয়েছে দুপক্ষের। শান্তি চুক্তির অংশ হিসেবে এরই মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের আরব উপসাগর এবং ওমান সাগর উপকূলের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজের ওপর আর কোনো বাধা দেয়া হচ্ছে না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো এখনও উপসাগরীয় অঞ্চলে অবস্থান করবেন বলেও জানিয়েছে তারা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে নিজেদের প্রভাবের বার্তা দিয়েছে ইরান। জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে দ্রুত অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। 60 দিনের জন্য কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। তবে তার জন্য জাহাজগুলোকে পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষের কাছে চলাচলের আবেদন জানাতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির দাবি, নানা চাপ ও কৌশল ব্যবহার করে এই চুক্তিতে যেতে বাধ্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি নিয়ে তার ভিন্নমত থাকলেও ইরানের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতির ভিত্তিতে এতে অনুমোদন দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা মানেই ওয়াশিংটনের অবস্থান মেনে নেওয়া নয় বলেও সাফ জানান ইরানের সর্বোচ্চ এই নেতা। ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সমঝোতা ঘিরে এবার খোদ রিপাবলিকান শিবিরেই দেখা দিয়েছে অসন্তোষ। দলটির কয়েকজন প্রভাবশালী নেতা ও সিনেটর অভিযোগ করেছেন, এই চুক্তি ইরানকে কৌশলগত সুবিধা দিচ্ছে। এর মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা যায়নি, বরং হরমুজ প্রণালীকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ আরও বাড়িয়েছে। এমনকি এটি দশকের মধ্যে সবচেয়ে বড় পররাষ্ট্রনীতির ভুল বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। ইরানের সঙ্গে সমঝোতার পথে অগ্রগতি হলেও এখনই নিষেধাজ্ঞা শিথিলের কোনো ইঙ্গিত দিচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলস বলছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো প্রশ্নই ওঠে না। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের ছত্তিশগড়ে বালু উত্তোলন ও পরিবহন নিয়ে বিরোধের জেরে এক বিজেপি নেতাসহ 3 জনকে গাড়ির ভেতর পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, তাদের গাড়িটি কয়েকটি ট্রাক দিয়ে আটকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ঘটনাস্থলে নিহত হন বিজেপি নেতা ভরত সিং ও তার চাচাতো ভাই নাগেন্দ্র সিং। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। এ ঘটনায় 9 জনকে আসামি করে মামলা করা হলে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। আবার অসুস্থতায় মানসিকভাবে ভেঙে পড়েছেন লিওনেল মেসি। তাকে নিয়ে দুশ্চিন্তায় পুরো আর্জেন্টিনা দল। অস্ট্রিয়া ম্যাচে মেসির পারফরমেন্সের প্রভাব পড়তে পারে বলে শঙ্কা অনেকের। তবে দ্বিতীয় ম্যাচের আগে আর্জেন্টিনা দলের জন্য স্বস্তির খবর, ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লেফট ব্যাক নিকোলাস তালিয়াফিকো। যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন SM ইকবাল। লিওনেল মেসির মন ভালো নেই। বিশ্বকাপের রেকর্ড বুকের পাতা উলট পালট করেও একটুও প্রশান্তি পাচ্ছেন না সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। যতটুকু সংবাদ পেয়েছি, হোটেল রুমে অনেকটা বিমর্ষ সময় কাটছে তার। সেটা হচ্ছে তার বাবার জন্য। আমরা সবাই জানি লিওনেল মেসি আজকে যে অবস্থানে এসে দাঁড়িয়েছেন তার পুরো কৃতিত্ব তার বাবা হোর্হে মেসির। একেবারে নিউওয়েল ওল্ড বয়েজে জয়েন করার আগে যে স্থানীয় একটি ক্লাবে খেলতেন, বলা হয়ে থাকে সেই ক্লাবের কোচ ছিলেন লিওনেল মেসির বাবা। পরবর্তীতে বার্সেলোনার সঙ্গে চুক্তি এবং তার আগে লিওনেল মেসির যে হরমোনাল ট্রিটমেন্ট, দরিদ্র হওয়ার পরও লিওনেল মেসির বাবা তার পুত্রের চিকিৎসার জন্য কোনো কার্পণ্য করেননি। সেই বাবা যখন অসুস্থ, স্বাভাবিকভাবেই পুত্র হাসি খুশি থাকতে পারে না, সেটা খুবই স্বাভাবিক বিষয়। সেটাই হয়েছে লিওনেল মেসির বেলায়। কারণ লিওনেল মেসির বাবা গেল জানুয়ারি থেকে অসুস্থ, মাঝখানে তাকে হসপিটালাইজড করা হয়েছিল এবং
এখন পর্যন্ত সেখান থেকে কোনো সুসংবাদ বা খুশির সংবাদ আসেনি, আর তাই সময়টা বেশ বিমর্ষ কাটছে লিওনেল মেসির। এটার একটা প্রভাব আসন্ন অস্ট্রিয়া ম্যাচের মধ্যে বা ম্যাচের বিপক্ষে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। কারণ বিশ্বকাপে খেলতে নামার আগে আমরা জানি ফুটবলারদের চনমনে থাকতে হয়, ফুরফুরে মেজাজে থাকতে হয়, জাগতিক দুনিয়ার সব প্রেশার, সব চাপ বাইরে রাখতে হয়। কিন্তু বাবার চিন্তা লিওনেল মেসি আসলে কোনোভাবেই এক পাশে রাখতে পারছেন না, এবং সেটা প্রথম ম্যাচে যখন আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসি হ্যাট্রিক করলেন তখনও কিন্তু এটা বোঝা গেছে। এর পাশাপাশি আর্জেন্টিনা টিমের সুসংবাদ, অস্ট্রিয়া ম্যাচের আগে নিকোলাস তাগলিয়াফিকো অনুশীলনে ফিরেছেন, অর্থাৎ পুরো দমে তিনি অনুশীলন করছেন, ম্যাচ ফিটনেস পুরোপুরি ফিরে পান। তাহলে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তাকেও ম্যাচ টাইম দেবেন লিওনেল স্ক্যালোনি বা টিম ম্যানেজমেন্ট, এমনই আভাস পাওয়া গেছে। মোটা দাগে এখন পর্যন্ত আমরা চলে এসেছি আর্জেন্টিনার যেই বিশ্বকাপের সেকেন্ড ম্যাচ ভেন্যু টেক্সাসের ডালাসে। এখানে আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি হবে, কিন্তু দল কিন্তু এখন অবস্থান করছে ক্যানসাসে, সেখানে রয়েছে তাদের বেস ক্যাম্প, সেখানেই প্রথম দিনটা তারা রিকভারি সেশনের মধ্যে ছিল। অস্ট্রিয়া ম্যাচের আগে পুরোপুরি প্রস্তুত হয়ে যেই ঘাটতিটুকু ছিল সেই ঘাটতিটুকু পূরণ হয়ে যাচ্ছে, কিন্তু শঙ্কার খবর শুধুমাত্র ওই একটাতেই থেকে যাচ্ছে। লিওনেল মেসি এখন চিরমাতীয় বা হচ্ছে তার যে তিন সন্তানের বাবা, পাশাপাশি তারও বাবা রয়েছে, সন্তানের প্রতি বা পিতার প্রতি সন্তানের যে কর্তব্য থাকে সেই কর্তব্যের বাইরে কিন্তু লিওনেল মেসি কোনোভাবে যেতে পারছেন না, তাই বাবার দুশ্চিন্তা তাকে গ্রাস করছে। টেক্সাসের ডালাস থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বকাপে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো এশিয়ার জায়ান্ট সাউথ কোরিয়াকে হারালো 1-0 গোলে। কাল হাইতি পরীক্ষায় নামবে ব্রাজিল, খেলবেন না নেইমার। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়, 1 বছরে আমানত বেড়েছে 41%। পাচার রোধ ও অর্থ ফেরাতে সরকারকে কঠোর হওয়ার তাগিদ। এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী, সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে নিরাপত্তা শঙ্কা দেখছেন না ডিএমপি। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন, দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সাব্বির মিথুন। সাবরিন, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।